ইসরায়েল ইরানে যে হামলা চালালো, এটা একটা হঠাৎ ব্যাপার মনে হলেও আসলে এটা কোনো হঠাৎ জিনিস না। এটা খুবই পূর্ব পরিকল্পিত ব্যাপার। এবং এই হামলা শুধু ইরানের হামলা নয়, এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের যৌথ হামলা। বলা যেতে পারে যে এই হামলা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্রক্সি ওয়ার। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এই আক্রমণের জন্য যৌথভাবে ইসরায়েলের সাথে ষড়যন্ত্র করেছে এবং যত রকমভাবে সাহায্য সহযোগিতা, অস্ত্র থেকে আরম্ভ করে ইন্টেলিজেন্স মানে এরিয়াতে ইসরায়েলকে তারা সাহায্য করছে। এখন এই মুহূর্তে যে এই আক্রমণটা হলো, দেখতে হবে এটা এমন সময় হয়েছে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাথে পারমাণবিক চুক্তি ইত্যাদি বিষয় আলাপের জন্য তৈরি হচ্ছিল। ওমানে তাদের বৈঠক হওয়ার কথা ছিল। এখন ইরান এর অবস্থা যে অনমনীয়, তাদের যে পারমাণবিক যে গবেষণা এইসবের ক্ষেত্রে, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র জানে এবং আলোচনার মাধ্যমে খুব যে একটা ফল পাওয়া যেতে পারে এইটা তারা মনে করে না। সেই জন্যে ইরানকে অনেকটা বাধ্য করার জন্যে তারা ইসরায়েলকে দিয়ে এই আক্রমণটা করেছে। দেখা যাবে যে মার্কিন যুক্তরাষ্ট্র যখন ইরানের সাথে এই আলোচনাটা করতে যাচ্ছে, এখন মার্কিন যুক্তরাষ্ট্র যদি সত্যি এর বিরোধী থাকতো, তাহলে তো ইসরায়েলের পক্ষে এই আক্রমণ সম্ভব ছিল না। এই আলোচনার মুখে এই আক্রমণ করানোর মানে ইরানকে বাধ্য করা, মার্কিন যুক্তরাষ্ট্রের যে টার্মস, সেই টার্মসে তাদের সাথে একটা চুক্তিতে আসা। কাজে এটা কোনো হঠাৎ ব্যাপার না, এটা একটা খুব চক্রান্তমূলক পরিকল্পিত একটা ব্যাপার। সাংঘর্ষিক সম্পর্ক এটা কোনো নতুন ব্যাপার না। এটা ইরানের বর্তমান যে শাসক গোষ্ঠী, এরা 1979 সালে যখন থেকে ক্ষমতায় এসছে, তখন থেকে ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা শত্রুতামূলক সম্পর্ক তৈরি হয়েছে। তার কারণ আমেরিকা আগে রেজা শাহ পাহলভীর আমলে ইরানের ওপরে সম্পূর্ণভাবে কবজা করে রেখেছিল। সেইখানে এই যে বর্তমান যে শাসক গোষ্ঠী, এরা রেজা শাহ পাহলভীকে উৎখাত করার পরে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান ইরান থেকে একদম উৎখাত হয়ে গেছে। যেভাবে এই যে আমাদের দেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে ভারতের আধিপত্য এবং নিয়ন্ত্রণ উৎখাত হয়ে গেছে, ঠিক সেইভাবেই ইরান থেকে 1979 সালে তাদের যে ক্ষমতা দখলের পর মার্কিন যুক্তরাষ্ট্র সেখান থেকে উৎখাত হয়ে গেছে। তো এই উৎখাত হয়ে যাওয়ার ব্যাপারটা তো মার্কিন যুক্তরাষ্ট্র সহজে গ্রহণ করেনি। সেই থেকেই তারা নানাভাবে ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং ইরানের যে প্রতিরোধ, এই প্রতিরোধটা তো এমনি বসে বসে হচ্ছে না। প্রতিরোধের প্রয়োজন হচ্ছে একটা আক্রমণকে প্রতিহত করার জন্যে। কাজে মূল জিনিসটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইরান বিরোধী নীতি, এবং সেই নীতি তারা নানাভাবে 1979 সাল থেকে কার্যকর করে আসছে। একসময় তারা ইরানের সাথে ইরাকের যুদ্ধ লাগিয়েছিল, এবং এখন তারা যেটা করছে ইসরায়েলের মাধ্যমে একটা হামলা তারা এখানে সংগঠিত করেছে। এবং এই হামলা প্রতিরোধ করাকে কৌশলগত প্রয়োজন বা এসব বলা নীতিগত, এসব হামলা এবং হামলা হলে তাকে প্রতিরোধ করতে হবে, এবং সেই প্রতিরোধই এখন ইরান করছে। যে যুদ্ধ লেগেছে, একটা হঠাৎ করে যে দিন 4-5 আগে ইসরায়েল আক্রমণ করলো ইরানকে,
এইটা হঠাৎ হলেও বেশ পূর্ব পরিকল্পিত, এবং এই হঠাৎ আক্রমণের পর ইরান তো বসে থাকতে পারে না, তারাও একটা পাল্টা আক্রমণ সেখানে করেছে, যুদ্ধ চলছে। এই যুদ্ধের পরিণতি কি হবে এখনো পর্যন্ত বলা যায় না, কিন্তু এইটা যে শুধু ঐতিহাসিক সাংস্কৃতিক চেতনা থেকে আসছে তা না, এটা হচ্ছে যে ইরানের সাথে 79 সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে সম্পর্ক হয়েছে, সেই সম্পর্কের কারণেই শেষ পর্যন্ত এই যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে ইসরায়েলকে দিয়ে করছে। কাজে এটা হচ্ছে একটা মার্কিন যুক্তরাষ্ট্রের আসলে একটা, যেটা বলছিলাম, একটা প্রক্সি ওয়ার, যৌথ আক্রমণ। এবং নানাভাবে যে ডোনাল্ড ট্রাম্পের যে সমস্ত কথাবার্তা, তার থেকেই বোঝা যাচ্ছে যে তারা যৌথভাবে এই ষড়যন্ত্র করে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রণোদনাতেই এবং চাপের ফলেই এই আক্রমণ ইসরায়েল করেছে। কাজে এটা শুধু একটা কৌশলগত প্রয়োজন না, এটা আরও গভীর, আরও সম্পর্কের যে একটা একটা অবনতি 79 সাল থেকে ঘটেছিল, সে তারই একটা পরিণতি হিসাবে এই যুদ্ধকে এখন দেখা যাচ্ছে। ইসরায়েলের শত্রুতা এখানে মূলত ধর্মীয় আদর্শের দ্বন্দ্ব বলা যাবে না। সেটা যদি হতো তাহলে মধ্যপ্রাচ্যে তো এরকম ধর্মীয় রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র, মুসলমানদের রাষ্ট্র আরও আছে, তাদের সাথে দ্বন্দ্ব হলো না কেন? এই দ্বন্দ্বের মূল কারণ হচ্ছে সমগ্র মধ্যপ্রাচ্যে ইরানই একমাত্র দেশ যারা মার্কিনের বিরোধী, যারা সরাসরিভাবে ইসরায়েলের বিরোধী। এখানে তো মধ্যপ্রাচ্যে তো বেশ কয়েকটি দেশ, সৌদি আরবিয়ার, তারপরে আরও অন্য কয়েকটা দেশ, কাতার, এ সমস্ত তো ইসরায়েলের সাথে সম্পর্ক রয়েছে। একমাত্র ইরানই হচ্ছে যার সাথে এই ইসরায়েলের কোনো এরকম সম্পর্ক নাই, এবং এই ইরানই হচ্ছে একমাত্র মার্কিন বিরোধী দেশ সমগ্র মধ্যপ্রাচ্য। এদিক দিয়ে ইরানের বিরুদ্ধে শত্রুতা যে শুধু ইসরায়েলেরই শত্রুতা তাই নয়, তার চেয়ে অনেক বড় শত্রুতা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে আধিপত্য বজায় রাখার জন্য ইসরায়েলকে ব্যবহার করছে, এবং যা কিছু ইসরায়েল করছে সেটা একটা, বলতে হবে যে একটা প্রক্সি অ্যাক্টিভিটি। কাজে এখানে ইরানকে ধ্বংস করে দিয়ে তার যে একটা অবস্থান আছে এখানে, যাকে মার্কিন বিরোধী, সরাসরি সাম্রাজ্যবাদ বিরোধী সেইভাবে বলা না গেলেও মার্কিন বিরোধী, এই মার্কিন বিরোধী হিসাবে ইরানকে ধ্বংস করা অথবা তাকে কমজোর করে দিয়ে আয়ত্তের মধ্যে রাখা, এটাই হচ্ছে মার্কিনের লক্ষ্য। এবং এই যুদ্ধ সেই লক্ষ্য অর্জনের উদ্দেশ্যেই এখন তারা বাঁধিয়েছে। ইসরায়েল ইরানের এই যুদ্ধ একটা মধ্যপ্রাচ্যে একটা খুবই ভয়ঙ্কর টার্ন নিতে পারে, বলা যায় না কিছুই। কিন্তু দক্ষিণ এশিয়া, মানে এই যে যাকে বলা যায় ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই অঞ্চল, এই দক্ষিণ এশিয়া এই যুদ্ধের সাথে কোনোভাবে জড়িত হবে বা লিপ্ত হবে এটা মনে করি না। অসুবিধা হতে পারে, কেন ওদের হজবুজ প্রণালী থেকে আরম্ভ করে সমস্ত ওই বন্ধ করে দিলে রাস্তা, এখানে তেলের ব্যাপারে সংকট তৈরি হতে পারে, এসব হতে পারে। কিন্তু ইসরায়েল আর ইরানের যে সংঘাত যেভাবে হয়েছে, সেই রকম সংঘাত দক্ষিণ এশিয়ার বিস্তৃত হওয়ার কোনোই কারণ নাই। আর ভারত তো দেখা যাবে যে এই নরেন্দ্র মোদী, এই মহাশয়তান ভারতের যে প্রধানমন্ত্রী, এর সাথে তো ইসরায়েলের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। তাদের সাথে অবশ্য ইরানের সম্পর্কও আছে,
সেখানে তাদের যে নৌঘাঁটি থেকে আরম্ভ করে তেলের ব্যবসা ইত্যাদি। কিন্তু সেজন্য দেখা যাবে যে ভারত তো এই যুদ্ধে জড়াতে পারে না একদমই। আর এখানে বাংলাদেশের তো প্রশ্নই নাই, পাকিস্তানেরও এইটাতে জড়াবার কিছু নাই। যদিও পাকিস্তানিরা এখন যেটা করছে, ইরানে বোমা বর্ষণের ফলে যে লোকজন যে চারিদিকে চলে যাচ্ছে, পাকিস্তানেও অনেকে আসছে। পাকিস্তান সরকার সেজন্যে সীমান্ত খুলে দিয়েছে তাদের জন্যে। কিন্তু তার মানে এটা না যে এই সংঘাত পাকিস্তানের একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করবে, সেরকম কোনো সম্ভাবনা নাই। পশ্চিমা শক্তিগুলো যেটা হচ্ছে, যেমন ইউরোপিয়ান পাওয়ার্স দেখা যাবে, ব্রিটেন তো আমেরিকার পাচাটা যা আমেরিকা করবে। আমেরিকা হাসলে তারা হাসে, আমেরিকা কাঁদলে তারা কাঁদে। আমেরিকা যাকে গালাগালি দেয় তারা তাকেও গালাগালি দেয়। আমেরিকানরা যাকে আদর করে তাদেরকে ব্রিটেনও আদর করে। হ্যাঁ, কিন্তু ইউরোপের অন্যান্য দেশগুলোর অবস্থা সেরকম নয়। তাদের একটা স্বাধীন অবস্থান মোটামুটি আছে ইউরোপীয় ইউনিয়নের। কিন্তু এই ইরানের ব্যাপারে, কেন ইরান একটা যে ইরানের যে অবস্থান, এটা তাদের ইরানের সাথে ইউরোপীয় কোনো শক্তিরও খুব একটা ভালো সম্পর্ক নেই। এবং মধ্যপ্রাচ্যে যে আধিপত্য তারা বিস্তার করতে চায়, যেটা তারা একেবারে সৌদি আরব, কাতার, আমিরাত এইসব দেশে যেভাবে তাদের নিয়ন্ত্রণ রেখেছে, ইরানে তো সেটা নাই। আমেরিকার নাই, ব্রিটেনের নাই, ইউরোপীয়রও নাই। সম্পর্ক আছে কিন্তু ওই রকম সম্পর্ক নাই। কাজেই এই সংকটকে পশ্চিমা শক্তিগুলো দীর্ঘায়িত করতে চাওয়ার তো কোনো কারণ দেখি না। তাদের যে সংকট, সেই সংকট তো এমন যাতে আমেরিকার সাথেও তাদের একটা সংকট আছে। ইউরোপের ডোনাল্ড ট্রাম্পের সাথে যে ইউরোপীয় দেশগুলোর খুব একটা ভালো সম্পর্ক, ফ্রান্স, জার্মানি, এদের তারা খালি ভালো সম্পর্ক ভালো হচ্ছে তাদের পাচাটা ব্রিটেনের সাথে। কিন্তু কাজী পশ্চিমা শক্তিগুলো যে আমেরিকার সাথে একজোট হয়ে একইভাবে এই পরিস্থিতিকে দেখছে এরকম না। এবং আমেরিকা বা ব্রিটেনের স্বার্থ যেভাবে জড়িত, এখানে ইউরোপের অন্যান্য দেশগুলোর স্বার্থ সেইভাবে তো জড়িত নাই। সেইভাবে ইউরোপের পশ্চিমা শক্তিগুলোর যে সংকট আছে, সেই সংকট তাদের আছে। কিন্তু সেই সংকটের সাথে এই যে ইরানের প্রশ্ন বা মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের প্রশ্ন সেভাবে জড়িত আছে, এটা মনে করার কোনো কারণ নাই।